কার্লো আনচেলত্তি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন 4-4-2 ডায়মন্ড ফরমেশনে, সেটা হোক এসি মিলানের হয়ে ক্লাসিক সেই ডায়মন্ড ফরমেশন কিংবা 2024 সালে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়, যেখানে তিনি মডার্ন ডায়মন্ড ফরমেশনটা ইউজ করেছিলেন। সব মিলিয়ে কার্লো আনচেলত্তি তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করেছেন এই 4-4-2 ডায়মন্ড ফরমেশনে। এই 4-4-2 ডায়মন্ড ফরমেশনটা ব্রাজিল দলে অ্যাপ্লাই করলে কেমন হয় চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ফেসবুক পেজটিতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দেখুন, ফুটবলে 4-4-2 ডায়মন্ড ফরমেশনটা কিন্তু ব্রাজিলিয়ান কোচরা নিয়ে এসেছিলেন, সেটাকে তারা ডেভেলপ করেছেন, বিভিন্ন ফরমেশন দিয়েছেন। পরবর্তীতে যখন সেটা ইউরোপে যায় তখন এর মধ্যে আরও বেশি মডিফিকেশন হয়। 4-4-2 ডায়মন্ড ফরমেশনের অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই ফরমেশনে মিডফিল্ডের নিউমেরিক্যাল সুপ্রিমেসি বাড়ানো যায়, যার কারণে পজিশন কন্ট্রোল রাখা এবং প্রতিপক্ষ অ্যাটাকের জন্য স্পেসগুলো কমিয়ে দেওয়া। এই ক্ষেত্রে 4-4-2 ডায়মন্ড ফরমেশন সবচেয়ে ভালো। ব্রাজিলের মিডফিল্ডে কিন্তু অনেক সমস্যা রয়েছে, স্পেশালি ডিফেন্সকে তারা ভালোভাবে শিল করতে পারছে না। যদি তারা 4-4-2 ডায়মন্ড ফরমেশনে যায় সেক্ষেত্রে প্রতিপক্ষ অ্যাটাক করার জন্য খুব বেশি স্পেস পাবে না, প্রতিপক্ষের জন্য স্পেসটা ন্যারো করে দেওয়া যাবে, যা ব্রাজিলের ডিফেন্সকে অনেক হেল্প করবে। দ্বিতীয়ত, এই ফরমেশনে মিডফিল্ডকে কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যায়। ম্যাচে টেম্পোরাকে নিয়ন্ত্রণ করা এবং প্রতিপক্ষের কাছে পজিশন লস করার সম্ভাবনা এখানে অনেক কমে যায়, কেননা পজিশন যদি লসও হয়ে যায় সেক্ষেত্রে রিকভারি করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার থাকে। এর পরবর্তী যে পজিটিভ দিকটা দেখা যায় সেটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং নাম্বার 10 রোলে যিনি খেলবেন তাদের মধ্যে ইন্টারচেঞ্জ দেখা যায়, যার কারণে ফিক্সড পজিশনে কোনো প্লেয়ারের প্রয়োজন পড়ে না। ব্রাজিলের এই পজিশনগুলোতে প্রপার লেভেলের ক্যাম্প কিংবা নাম্বার 10 নাই, যার কারণে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হলে সেক্ষেত্রে প্রত্যেককেই নিজস্ব ওয়ার্কলোডটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে, যেটা ব্রাজিলের জন্য অনেক ভালো হবে। এই ফরমেশনে খুব বেশি স্ট্রং লিঙ্ক দেখতে পাওয়া যায় মিডফিল্ডারদের মধ্যে, এবং মিডফিল্ডারদের স্ট্রং লিঙ্ক থাকার কারণে থ্রু পাস এবং লং বলে অ্যাটাকাররা খুব বেশি ফ্রি স্পেস পান, যার কারণে প্রতিপক্ষ অ্যাটাকে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। তাছাড়াও ব্রাজিলের মানসম্মত নাম্বার 9 কিন্তু নেই। কার্লো আনচেলত্তি 2024 সালে যখন একজন প্রপার নাম্বার 9 রিয়াল মাদ্রিদে ছিল না, তখন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রকে প্রপার ফলস 9 হিসেবে ইউজ করেছিলেন। তখন বেলিংহামকে নাম্বার 10 হিসেবে ইউজ করা হয়েছিল। সেই 2024 সালটা ভিনিসিয়াস জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর ছিল। তার উপর ওই সিজনে রদ্রিগো তার ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন, আর বেলিংহাম তো ওই সিজনটা তার নিজের করে নিয়েছিলেন। অর্থাৎ এই পজিশনটাতে প্লেয়ারদের কাছ থেকে, স্পেশালি ভিনিসিয়াস এবং রদ্রিগোর কাছ থেকে কার্লো আনচেলত্তি বেস্টটা বের করতে আনতে পেরেছিলেন। যদি ব্রাজিল প্রপার নাম্বার 9 নিয়ে না খেলতে চায় সেক্ষেত্রে দুজন ফলস 9 হিসেবে খেলালে প্রতিপক্ষের যে হাফ স্পেস আছে সেটাকে ইউজ করা যাবে, এবং প্রতিপক্ষের ক্ষেত্রে ব্রাজিলের প্লেয়ারদের মার্ক করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। ব্রাজিলে কিন্তু অনেকগুলো ভালো অ্যাটাকিং ফুলব্যাক রয়েছে, খুব বেশি ভালো কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক নেই, যার কারণে ব্রাজিল কিন্তু এই ফরমেশনটা ইউজ করলে অনেক বেশি ওয়াইড ফুলব্যাক পেয়ে যাবে, যা তাদের অ্যাটাকে অনেক বেশি সাহায্য করতে পারবে। 4-4-2 ফরমেশনে ফুলব্যাকরা অনেকটা উইঙ্গারের মতোই বিহেভ করেন, যার কারণে অনেক বেশি ওয়াইড স্পেস পাওয়া যায়, যারা প্রতিপক্ষ অ্যাটাকের জন্য খুব বেশি বিধ্বংসী হতে পারে। ব্রাজিলের উইং পজিশনে কিন্তু সবচেয়ে বেশি কোয়ালিটি প্লেয়ার রয়েছে। 4-4-2 ফরমেশনের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে এই ফরমেশনে উইঙ্গারদের তেমন ইউজ করার সুযোগ থাকে না। এখানে অনেক বেশি মিডফিল্ডার ইউজ করা যায় এবং অ্যাটাকে খুব ভালো ব্যালেন্স পাওয়া যায়, কিন্তু উইঙ্গারদের ইউজ করার সুযোগটা অবশ্যই কার্লো আনচেলত্তি মিস করতে চাইবেন না। 4-4-2 ফরমেশনে এটাই নেগেটিভ দিক। ধরেন কোন একটা ম্যাচে ব্রাজিল এমন একটা দলের বিপক্ষে খেলছে যে দলের মিডফিল্ড অনেক বেশি শক্ত, সেটা স্পেন হতে পারে কিংবা আর্জেন্টিনা হতে পারে, এইসব দলের বিপক্ষে 4-4-2 ফরমেশনটা হেল্পফুল হতে পারে। আর দ্বিতীয় নেগেটিভ দিক হচ্ছে এই ফরমেশনটাতে ডিসিপ্লিন অনেক বেশি প্রয়োজন হয়, অর্গানাইজেশনটা অনেক বেশি ভালো হতে হয় এবং প্লেয়ারদের মধ্যে কোহেশন অনেক ভালো হতে হয়। তাই এই ফরমেশনটা জাতীয় দলে অ্যাপ্লাই করা অনেক বেশি কঠিন একটা ব্যাপার। দেখা যাক কার্লো আনচেলত্তি 4-3-3 যান নাকি 4-4-2 ফরমেশনে যান। 4-4-2 ডায়মন্ড ফরমেশনে কিন্তু কার্লো আনচেলত্তি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছিলেন এসি মিলানের হয়ে। তখন সেটা অনেকটা ক্লাসিক ডায়মন্ড ফরমেশন ছিল। 2001 থেকে 2009 পর্যন্ত এসি মিলানের হয়ে তিনি দুর্দান্ত একটা সময় কাটিয়েছেন। স্পেশালি 2007 সালে কার্লো আনচেলত্তির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে এই ফরমেশন অনেক বড় ভূমিকা রেখেছিল। সেখানে কিন্তু রিকার্দো কাকাও ছিলেন এবং সেই বছর ব্যালন ড'রও জিতেছিলেন। তাছাড়াও লিভারপুলের হয়ে ইয়র্গান ক্লপ এই ফরমেশনটাকে ইউজ করার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে লিভারপুল যখন পজিশনে থাকে কিংবা অনেকটা ডিফেন্সিভ ফরমেশনে থাকে তখন তারা এই 4-4-2 ফরমেশনে শিফট হয়ে যেত। এছাড়াও ইউভেন্টাসের হয়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রিও এই ফরমেশনটাকে ইউজ করেছেন এবং সেখানে ইউভেন্টাসের হয়ে ভালো কিন্তু রেজাল্ট পেয়েছেন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। অর্থাৎ এই ফরমেশনটা রিসেন্টলি ভালো সাকসেস এনে দিয়েছে। আর রিয়াল মাদ্রিদের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ তো এই ফরমেশনের মাধ্যমে জিতেছিলেন কার্লো আনচেলত্তি। 2024 সালে সর্বশেষ কার্লো আনচেলত্তি ফরমেশন ইউজ করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে, সেখানে ভিনিসিয়াস এবং রদ্রিগোকে ফলস 9 হিসেবে খেলানো হয়েছিল। সেই বছর তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আর সেই বছর তারা 2023-24 সিজনে লা লিগাও জিতেছিল। সেখানে ফরমেশনটা অনেকটা এরকম ছিল, ভালভের্দে, চুয়ামেনি এবং কামাভিঙ্গাকে মিডফিল্ডে খেলিয়ে এটাকে বেলিংহামকে নাম্বার 10 সিঙ্গেল রোলটা দেওয়া হয়েছিল এবং দুজন ফলস 9 হিসেবে ভিনিসিয়াস এবং রদ্রিগোকে খেলানো হচ্ছিল, যেখানে ভিনিসিয়াস এবং রদ্রিগো নিজেদের পজিশন অনেক বেশি ইন্টারচেঞ্জ করেছিলেন, যা প্রতিপক্ষ ডিফেন্সের জন্য অনেক বেশি হার্ড হয়ে যায়। রিয়াল মাদ্রিদ এখান থেকে রেজাল্ট বের করে আনতে পেরেছিল।
এবার যদি ব্রাজিলের জন্য এই ফরমেশনটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের কোন কোন প্লেয়ারকে চুজ করতে হবে? প্রথমত আমরা গোলকিপার হিসেবে অ্যালিসনকেই চুজ করবো, বিকজ তার বল ডিস্ট্রিবিউশন অনেক ভালো, সেক্ষেত্রে এই ফরমেশন সে অনেক বেশি হেল্পফুল হতে পারে। ডিফেন্ডার হিসেবে গ্যাব্রিয়েল মাগালেস, অ্যাডান মিলিটা এবং মার্কিনিয়াস, তিনজনের মধ্যে যে কোনো দুজনকে ইউজ করা যেতে পারে। এবং দুজন ফুলব্যাক হিসেবে ভ্যান্ডারসন, ওয়েসলে এবং কাইও হেনরিককে ইউজ করা যেতে পারে। এই ফরমেশনটাতে খুব বেশি ডিফেন্সিভ ফুলব্যাক কিন্তু ইউজ করার সুযোগ নেই, সেক্ষেত্রে ডগলাস সান্তোসের সুযোগটা অনেকটাই কম। এখানে অনেক বেশি অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করার একটা সম্ভাবনা থাকে, যার কারণে ভ্যান্ডারসন, ওয়েসলি কিংবা কাইও হেনরিকরা অনেক বেশি হেল্পফুল হতে পারেন, কিংবা কার্লোস আগোস্তোরা, বিকজ এটা অনেক বেশি অ্যাটাকিং ফুলব্যাক টাইপ অফ একটা ফরমেশন। ব্রাজিলের মিডফিল্ড, এই ক্ষেত্রে ব্রাজিল কিন্তু মিডফিল্ডটাকে সবচেয়ে বেশি গুছিয়ে নিতে পারে। তারা ক্যাসিমিরোকে একমাত্র সিডিএম হিসেবে ইউজ করতে পারে এবং দুজন ক্যাম হিসেবে তারা ইউজ করতে পারে ব্রুনো গিমারেজ এবং লুকাস পাকেতাকে। এবং থার্ড যে কোনো একটা পজিশনে লেফট উইং কিংবা রাইট উইংয়ে একজন প্রপার উইঙ্গার তারা খেলাতে পারে, সেক্ষেত্রে সেটা ভিনিসিয়াস কিংবা রদ্রিগো হতে পারেন। এবং এটাকে যে কোনো দুজন ফলস 9 তারাও রাখতে পারে, একজন প্রপার নাম্বার 10 তারাও রাখতে পারে। দেখুন ফরমেশনটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে, তিনজন মিডফিল্ডারের মতো বিহেভ করবেন। ডায়মন্ড ফরমেশন, যেহেতু মাঝখানে একটা ডায়মন্ড ফর্ম হতে হবে, সেক্ষেত্রে নাম্বার 10 হিসেবে ব্রাজিল চাইলে নেইমারকে খেলাতে পারে এবং আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো দুজনকে খেলাতে পারে, অথবা ভিনিসিয়াস বা রাফিনহাকে খেলাতে পারে, অথবা ভিনিসিয়াস বা এনরিককেও খেলাতে পারে। এই ক্ষেত্রে কোচের ডিসিশনের উপর অনেক কিছুই নির্ভর করে। দেখুন বিশ্বকাপে কোনো একটা নির্দিষ্ট ফরমেশন নিয়ে না খেলাই উচিত, যে দলটার বিপক্ষে খেলছেন সেই দলটার স্ট্রেংথের উপর বিবেচনা করে আপনার ফরমেশন সাজানো উচিত। সেক্ষেত্রে আর্জেন্টিনা বা স্পেনের মতো দলের বিপক্ষে খেলা হলে এই ফরমেশনটা যথেষ্ট হেল্পফুল হতে পারে, বিকজ মিডফিল্ডে অনেক বেশি কন্ট্রোল নেওয়া যায়। এছাড়াও আমরা 4-3-3 ফরমেশনে ব্রাজিলের ফরমেশন কেমন হতে পারে সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখতে ভুলবেন না। এর পরবর্তীতে কোন টপিক ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।